হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাসের একটি অংশ, চর্যাপদ। আমরা জানি যে বাংলা সাহিত্যের যে প্রায় 1000 বছরেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে, সেই সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটে প্রধান যুগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। এবার প্রাচীন যুগের বাংলা ভাষা ও সাহিত্যের যে একমাত্র নমুনা আমরা পাচ্ছি সেটা হলো চর্যাপদ। সেই চর্যাপদ নিয়ে আজকের আমাদের কথাবার্তা হবে, যে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ কোন সময় আবিষ্কৃত হয়, কত সালে কোথা থেকে সেটি প্রকাশিত হয়, তার ঐতিহাসিক গুরুত্ব কী এবং তার ভাষাকে কি বলা হয়, এই সমস্ত কিছুই আমরা ধীরে ধীরে পড়তে পড়তে যাব। কেমন? পুরো ক্লাসটাই একটু মন দিয়ে ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ক্লাস 11 সংক্রান্ত যা যা ভিডিও যখন আমি দেব সেগুলো তোমাদের কাছে চলে আসে। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে ভুলো না, কেমন? তাহলে তোমাদের কাছে জিনিসগুলো খুব সহজেই চলে আসবে, পড়াটার মধ্যেও একটা ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ খেয়াল রেখো যে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবে পুরো এমসিকিউ ভিত্তিক, এবং এই এমসিকিউ কিন্তু খুব যে একদম ফ্ল্যাট এমসিকিউ সেরকম নয়, বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে। সেগুলো সবই তোমাদেরকে অনুশীলন করিয়ে দেওয়া হবে, যাতে তোমরা একটা অভ্যাসের মধ্যে থাকো। তাহলে চলো আমরা আজকে আরম্ভ করছি আমাদের আজকের পড়া দিয়ে, চর্যাপদ। প্রথমেই যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। কেমন? তাহলে এই যে আমরা 1000 বছরের পুরনো বাংলা ভাষা ও সাহিত্য পড়ছি, তার মধ্যে সবচেয়ে প্রাচীন যে উদাহরণটা, যেটা বাংলা ভাষায় লেখা, সেটা হচ্ছে চর্যাপদ। এবার চর্যাপদ তাহলে ঠিক কোন ধরনের আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত? কারণ আমরা জানি যে আর্যরা প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে এই দেশে প্রবেশ করেছিল। তারপর ধীরে ধীরে তারা এদেশীয়দের সঙ্গে মিলেমিশে একত্রিত হয়ে গেছে। এবার এই যে আর্য ভাষা, এই আর্য ভাষাটার আবার 3টে স্তর। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা হলো মধ্য ভারতীয় আর্য ভাষা, আর একটা হলো নব্য ভারতীয় আর্য ভাষা, যেটা শুরু হচ্ছে 901 খ্রিস্টাব্দ থেকে। তাহলে চর্যাপদ সেই নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। কেমন? তাহলে নব্য ভারতীয়, আধুনিক ভারতীয় যে আর্য ভাষা, তার সবচেয়ে প্রাচীন দৃষ্টান্ত হচ্ছে চর্যাপদ। এবারে আমরা পরের পয়েন্টে যাব, সেটা হলো চর্যাপদের আবিষ্কার কাল দেখে নেব, আবিষ্কর্তাকে তাকে দেখে নেব, এবং কোথা থেকে তিনি চর্যাপদ আবিষ্কার করেন সেটাও আমরা দেখে নেব। তাহলে কি হচ্ছে? প্রথম পয়েন্টটা 1907 খ্রিস্টাব্দে, সালটা একটু খেয়াল রেখো, 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করছেন? নেপাল রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি তিনি আবিষ্কার করেন। খেয়াল রেখো যে নেপাল রাজদরবার নয়, কিন্তু নেপাল রাজদরবারের যে গ্রন্থাগার, সেখান থেকে তিনি চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। এবারে যেটা কথাটা হচ্ছে সেটা হলো যে তিনি কি শুধুই চর্যাপদ আবিষ্কার করেছিলেন, নাকি চর্যাপদের সঙ্গে আরও কিছু তিনি আবিষ্কার করেছিলেন? এক্স্যাক্টলি, সবাই স্ক্রিনেও অলরেডি যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কথা, যে তিনি কিন্তু শুধুই চর্যাপদ আবিষ্কার করেননি, চর্যাপদের সঙ্গে তিনি আরও 2টি পুঁথি আবিষ্কার করেন।
কি কি সে দুটি পুঁথি? একটা হচ্ছে সরহপাদের দোহাকোষ, আরেকটা হলো কাহ্নপাদের ডাকার্ণব। এবার কথা প্রসঙ্গে বলে রাখি যে তোমরা অনেক বইতে ধরো চর্যার পদকারদের তোমরা সরহপাদ, কাহ্নপাদ, লুইপাদ, ভুসুকুপাদ এরকম ভাবেও যেমন পাবে, তেমনি কাহ্নপা, লুইপা এরকম ভাবেও পাবে। আর সরহপাদের আরেকটা নাম হচ্ছে সরহ বজ্র। ঠিক তেমনি কাহ্নপাদেরও আরেকটি নাম হচ্ছে কৃষ্ণাচার্য। ঠিক আছে, খেয়াল রেখো এগুলো। এবারে তাহলে আমরা জেনে গেলাম যে 1907 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, তিনি নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করলেন। তাহলে আবিষ্কারের পর সেই পুঁথিটি কোথা থেকে কত সালে এবং কার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে সেইটা আমরা এবার এখানে দেখে নেব। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথিটি আরও দুটি পুঁথির সঙ্গে, আরও দুটি পুঁথি মানে তিনি যেগুলো আবিষ্কার করেছিলেন, এই যে সরহপাদের দোহাকোষ আর কাহ্নপাদের ডাকার্ণব, এই দুটো পুঁথির সঙ্গে একত্রিত করে তাঁরই সম্পাদনায়, তাহলে সম্পাদনাটা কার? হরপ্রসাদ শাস্ত্রীর। তাঁরই সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হচ্ছে। এবং এই যে টোটাল 3টে পুঁথি একত্রিত হয়ে বেরোচ্ছে, সেই বইটির নাম হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ঠিক আছে, পুরানো বানানটা একটু খেয়াল করবে। সচরাচর পুরাণ বলতে আমরা যে বানানটা লিখি সেটাই এখানে ব্যবহৃত হচ্ছে, পুরনো বাংলা তো সেই জন্য। আর খেয়াল করবে বাঙ্গালা ভাষায়। কেমন? তাহলে একটা বই বেরোচ্ছে, যে বইটার নাম 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বইটি বেরোচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে। এবং সেই বইটিতে মোট 3টি পুঁথি রয়েছে। একটা হলো চর্যাপদ, আরেকটা হলো সরহপাদের দোহাকোষ, আর একটা হলো কাহ্নপাদের ডাকার্ণব। ক্লিয়ার? এবারে তাহলে আমরা দেখে নেব অনেকগুলো জিনিস, একটু আস্তে আস্তে আমাদের দেখে নিতে হবে। সেটা হচ্ছে যে চর্যাপদের, আমি চর্যাপদের কথাটাকে কমন নিয়ে নিয়েছি। চর্যাপদের রচনাকাল, পদকর্তার সংখ্যা, সর্বাধিক পদ কে রচনা করেছেন, পদকর্তাদের পরিচয়, চর্যাপদের যে পুঁথিটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন সেই পুঁথিতে কটা পদ পাওয়া গেছে, মূল যে পুঁথিটা আসলে যখন ছিল সেই পুঁথিটা তখন সেখানে কটা পদ ছিল, চর্যাপদের টিকাকারের কী নাম, চর্যাপদের একটা তিব্বতী অনুবাদও আবিষ্কৃত হয়েছে পরে, সেটাকে আবিষ্কার করেছেন, সেই তিব্বতী অনুবাদে কটা পদ, এই সমস্ত কিছু আমরা পরপর পরপর একদম দেখো লিস্টের মতো করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। চর্যাপদের রচনাকাল আনুমানিক 10ম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদে মোট কতজন পদকর্তার পদ আমরা পাচ্ছি? 24 জন পদকর্তার পদ পাচ্ছি। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পদ কে লিখেছেন? কাহ্নপাদ। কাহ্নপাদ সবচেয়ে বেশি সংখ্যক পদ লিখেছেন। কটি? 12টি। এবারে যেটা পদকর্তাদের পরিচয়, চর্যাপদের পদকর্তারা আসলে কারা ছিলেন? তাঁরা ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। কেমন? অর্থাৎ বৌদ্ধ হীনযান ধর্মমতের সঙ্গে যখন তান্ত্রিক বৌদ্ধ মত যুক্ত হয়ে নতুন একটা শাখা তৈরি হলো, সেটা কি বলা হচ্ছে? সহজিয়া বৌদ্ধ ধর্ম। তো সেই সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধক ছিলেন চর্যার পদকারেরা। এবার হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করলেন সেই পুঁথিটি কিন্তু অখণ্ড নয়,
সেই পুঁথিটি খণ্ডিত, অর্থাৎ শেষের কয়েকটি পদ পাওয়া যায়নি। তাহলে তার সেই খণ্ডিত পদটিতে আমরা 46.5টি পদ পাচ্ছি, কিন্তু মূল পুঁথিতে পদের সংখ্যা 51। এটা কি করে বোঝা গেল? এটা রেফারেন্সটা আমরা এইখানটাতে একটু দেখে নেব। তিব্বতী অনুবাদ, যখন প্রবোধচন্দ্র বাগচি তিব্বত থেকে চর্যাপদের একটা অনুবাদ আবিষ্কার করছেন, তিব্বতী অনুবাদ আবিষ্কার করছেন, সেই তিব্বতী অনুবাদে পদের সংখ্যা 51। এখন অনুবাদ সবসময় মূলটা থেকেই হবে, তার মানেই সহজেই বোঝা যাচ্ছে যে মূল পুঁথিতে 51টি পদ ছিল, কিন্তু সেই পুঁথিটা যেহেতু অনেক হাত ঘুরেছে, যেহেতু সেই পুঁথিটার ওপর অনেক ঝড় বয়ে গেছে, সেজন্য পুঁথিটা ছিঁড়ে খুঁড়ে গেছে, তাই শেষের দিকটা পাওয়া যায়নি। সেই জন্য হরপ্রসাদ শাস্ত্রী আসল পথটাই পেয়েছেন, আসল বইটাই পেয়েছেন, আর সেই বইটাই খণ্ডিত। তিনি 46.5টি পদ পেয়েছেন, যেখানে মূল পুঁথিতে আসলে সেই বইটাতে 51টি পদ ছিল। এবার চর্যাপদের টিকাকারের নাম। চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত, যিনি সংস্কৃত ভাষায় চর্যার টিকা রচনা করেছেন। এবার নেপাল থেকে চর্যাপদের যে তিব্বতী অনুবাদটি আবিষ্কৃত হয়েছে, সেটি আবিষ্কার করেছেন প্রবোধচন্দ্র বাগচি। এবং এটা যেহেতু তিব্বতী অনুবাদ, মূল ছাড়া অনুবাদ হয় না, সেই জন্য সেই অনুবাদ গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি 51টি পদ রয়েছে, আর সেই জন্যেই আমরা বলতে পারছি যে মূল পুঁথিতে পদের সংখ্যা কিন্তু 51। কেমন? এবারে হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করছেন? তিনি তার আবিষ্কৃত পুঁথিটির নাম দিচ্ছেন চর্যাচর্য বিনিশ্চয়। আর প্রবোধচন্দ্র বাগচি, যিনি তিব্বতী অনুবাদটি আবিষ্কার করছেন, তিনি পুঁথিটির নাম দিচ্ছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়, অর্থাৎ একটা এক্সট্রা তালিবস্যা এসে গেছে, কিন্তু গ্রন্থটা সাধারণভাবে চর্যাচর্য বিনিশ্চয় নামেই বেশি পরিচিত হয়েছে। এবারে এসো আমরা দেখে নেব চর্যাপদের মূল বিষয়বস্তু কি কি আছে বইটার মধ্যে। বৌদ্ধ সহজিয়া সাধনার গূঢ় তত্ত্ব, অর্থাৎ যেটা আমি একটু আগেই বলছিলাম যে চর্যার পদকারেরা সকলেই হচ্ছেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। ফলে তারা যে ধর্মমতের সাধক, সেই ধর্মমতটাকেই, সেই ধর্মমতের যে গূঢ় রহস্য, সেই ধর্মপন্থাকেই তারা চর্যাপদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, কিন্তু সাংকেতিক ভাষায়। অর্থাৎ ভাষাটা সাধারণভাবে বাংলা, কিন্তু এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা, যেটা আমরা একটু পরেই পাবো সন্ধ্যা ভাষা, যার কিছুটা বোঝা যাবে, কিছুটা বোঝা যাবে না। সেটাতে আসবার আগে ছোট্ট একটা জিনিস আমরা একটু দেখে নিচ্ছি। কি সেটা? আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হলো ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে সহজ ভাষায় বলা হয় ODBL। এগুলো একটু খেয়াল রাখবে, কারণ অনেক সময়ই ODBL এর পুরো কথাটা চাওয়া হয়। তাহলে ODBL এর পুরো কথাটা হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি তার এই বইতে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদ হলো বাংলা ভাষার পূর্বসূরি, কারণ যে মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে হিন্দি, ওড়িয়া, মৈথিলি, বাংলা প্রভৃতি ভাষার জন্ম হয়েছে, ফলে সেই হিন্দি, ওড়িয়া এবং মৈথিলি ভাষাভাষীরাও চর্যাপদের ওপর তাদের অধিকার দাবি করেছেন। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুস্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদ
বাংলা ভাষারই পূর্বসূরি। কেমন? এবারে আমরা দেখব যে এই যে চর্যাপদের ভাষা, সেটা তো আমরা পেয়েই গেছি যে নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত, এবং এটা বাংলা ভাষা, সেটাও আমরা পেয়ে গেছি। এবারে দেখব যে এটা এমন এক ধরনের বাংলা ভাষা যেটা কিন্তু আমরা সবটা বুঝতে পারছি না, কিছুটা বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি না। অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম যে এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা এখানে প্রয়োগ করা হয়েছে। কেন? সেটা এবার আমরা একটু দেখে নেব। চর্যাপদের ভাষাকে কেউ কেউ বলেছেন সন্ধ্যা ভাষা, বানানটা একটু খেয়াল করো, জফলা সমেত। কেউ কেউ বলেছেন সন্ধ্যা ভাষা, উচ্চারণটা একই কিন্তু এখানে জফলা ছাড়া। এবারে আমি ক খ দিয়ে করে দিয়েছি, কারণ এই ক খর ব্যাখ্যাটাই এখানে এসেছে। প্রথমটা কি? সন্ধেবেলায় দেখবে দিনের আলোর উজ্জ্বলতা থাকে না, আর রাতের অন্ধকারের গাঢ়তাটাও থাকে না, একটা আলো আঁধারিময় পরিবেশ তৈরি হয়। তাহলে সন্ধ্যের সেই ম্লান আলোয় যেরকম একটা রহস্যময়তা থাকে, চর্যার ভাষাটাও সেই রকম রহস্যময়, অস্পষ্ট। কারণ এখানে যেটা করা হয়েছে যে চর্যাকারেরা তারা কি করছেন, তারা আসলে বলতে চাইছেন বৌদ্ধ সহজিয়া সাধনার যে গূঢ় ধর্ম মতটা, কিন্তু সেটা যাতে আর পাঁচজন সাধারণ মানুষ বুঝে উঠতে না পারে সেই জন্য বাইরে একটা খোলস দিচ্ছেন। সেই খোলসটা কি? সমকালীন সমাজটা। কারণ সাহিত্যকে বলাই হয় সমাজের দর্পণ। ফলে সমকালীন সমাজটাকে, সেই সমাজে কি ধরনের মানুষ থাকে, তারা কি ধরনের জীবিকা অবলম্বন করে, সেখানে তাদের বিবাহ অনুষ্ঠানে নাচ গান যাত্রাপালা ইত্যাদি হয় কিনা, নৌবাণিজ্যের প্রসার আছে কিনা, এইগুলো তারা বলছেন। ফলে এইগুলো আমরা পড়তে পড়তে বুঝতে পারছি, কিন্তু কিছু দূর যাবার পর না আমরা আর বাকিটা বুঝতে পারছি না, কারণ আমরা যেহেতু ওই সাধন পথের পথিক নই। এবার যারা সেই সাধন পথের পথিক তারা ওই বাকিটাও বুঝতে পারবেন। তো এই যে চর্যার ভাষাটা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, কিছুটা স্পষ্ট, কিছুটা অস্পষ্ট, ঠিক সন্ধ্যাবেলার আলো আঁধারিময় পরিবেশের মতোই, তাই চর্যার ভাষাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। এবার তাহলে প্রশ্ন উঠতে পারে যে এই দ্বিতীয় খ, এই সন্ধ্যা কথাটা কেন এলো? সন্ধ্যা কথাটার অর্থই হচ্ছে সম্যক ধ্যান, অর্থাৎ বিশেষভাবে ধ্যান করা। যেহেতু চর্যাকারেরা বাইরের একটা খোলস রেখেছেন, কিন্তু ভেতরে খোলসটা ছাড়ালে যে আসল রূপক অর্থটা তুমি পাবে সেটাই প্রধান, এবং সেটা তোমাকে বুঝতে হবে বিশেষভাবে ধ্যানের মাধ্যমে, অর্থাৎ সেই সাধন পথের পথিক হয়ে। সেই জন্যেই চর্যার ভাষাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। যারা সেই বিশেষ ধ্যানটা করতে পারবেন না, যারা সেই সাধন পথের পথিক নন, তারা কিন্তু এই ভাষাটার সবটা পাঠ উদ্ধার করতে পারবেন না। বিশেষ করে যে রূপক অর্থটা, যে ডিপ ইনার মিনিংটা, সেটা তারা বুঝতে পারবেন না যতক্ষণ না তারা সেই বিশেষ ধ্যানটা করতে পারছেন। ক্লিয়ার সবার কাছে? এবারে তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে চর্যাপদে প্রকাশিত সমাজ জীবন। আমি একটু আগেই বললাম যে সাহিত্য মাত্রেই সমাজের দর্পণ, অর্থাৎ যে যুগের সাহিত্যই হোক না কেন, সেই সাহিত্যে সেই যুগের কিছু না কিছু লক্ষণ, কিছু না কিছু বৈশিষ্ট্য ধরা পড়বেই পড়বে। আর এখানে যেহেতু চর্যাকারেরা তাদের সাধন পদ্ধতি, তাদের সাধনার যে গূঢ় তত্ত্ব প্রকাশ করবেন একটা খোলসের আড়ালে থেকে, তো সেই খোলসটার জন্যেই তারা তখনকার দিনের সমাজ জীবনটাকে বেছে নিচ্ছেন।
তো আমরা যদি সেই খোলসের ভেতরের অর্থে পৌঁছতে নাও পারি, তবুও কিন্তু বাইরেটা থেকেই আমরা বুঝতে পারবো যে তখনকার দিনের সমাজটা ঠিক কেমন ছিল। প্রথম এবং প্রধান কথাই হচ্ছে যে সেকালের সমাজ ব্যবস্থা ছিল বর্ণভিত্তিক, অর্থাৎ সমাজে অস্পৃশ্যতা বর্তমান ছিল। ধরো যারা ডোম, চণ্ডাল, শবর, অর্থাৎ এই যে নিম্ন বর্ণের মানুষ না, এরা শহরে বা যে নগর আমরা যেটা বলি সেই নগরীতে থাকতে পারতো না। নগরীর বাইরে তারা জঙ্গলে বলো, গুহায় বলো বা উঁচু টিলার ওপর তারা বাস করত। আর উচ্চ বর্ণের মানুষ, ধরো ব্রাহ্মণ যারা, ক্ষত্রিয় যারা, তারা এদের ছোঁয়া এড়িয়ে চলতো। এবার এই যে নিম্নবর্ণের যারা মানুষ, তারা বিভিন্ন জীবিকা অবলম্বন করে জীবন ধারণ করত। বিভিন্ন বৃত্তির পরিচয় আমরা পাচ্ছি। কীরকম? ধরো তারা তাঁত বুনছে, বেত আর বাঁশের ধামা, কুলো, চাঙাড়ি প্রভৃতি তৈরি করছে, খেয়ামাঝি বা পাটনি বৃত্তি করছে, মদ চোলাই করছে, শিকার করছে ইত্যাদি নানা বৃত্তি তারা অবলম্বন করছে। এবার আমরা দেখব যে এই নিম্নবর্ণের মানুষের মধ্যে বিশেষ করে যারা ডোমনি অর্থাৎ ডোম রমণী, তারাও কিন্তু পাটনি বৃত্তিতে দক্ষ ছিল। আবার কেউ কেউ নৃত্যবিদ্যাতেও পারদর্শী ছিল, সেটার পরিচয়ও আমরা পাচ্ছি। এবারে দেখব যে সমাজে যে তিন রকম মানুষ, অর্থাৎ যারা একেবারে নিম্ন বর্ণের মানুষ, তারা কিভাবে জীবন ধারণ করছে, যারা উচ্চ বর্ণের মানুষ তারা কিভাবে জীবন ধারণ করছে, আর যারা সাধারণ মধ্যবিত্ত তারা কিভাবে জীবন ধারণ করছে। নিম্ন বর্ণের মানুষ, বুঝতেই পারছো যে তাদের জীবন হচ্ছে দুঃখে দারিদ্র্যে অতিবাহিত হতো। whereas উচ্চ বর্ণের মানুষ যারা, তারা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যেই বাস করতেন। কীরকম? তাদের বিবাহ অনুষ্ঠান জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে। উচ্চ বর্ণের যারা রমণীরা, তারা নানা ধরনের অলংকার পরছেন। ধনী পুরুষেরা তারা খাটের ওপর বিছানায় শুয়ে কর্পূর মেশানো পান খেয়ে বিলাসিতা করছেন। তার মানে বিলাসিতার অন্যতম একটা পরিচয়ই ছিল কর্পূর মেশানো পান খাওয়া, বিলাসিতা করছেন সেটা খেয়ে। আর তখনকার দিনে সমাজে মদ খাওয়ার প্রচলনও ছিল, তবে হ্যাঁ, মদ বিক্রির জায়গাগুলো চিহ্নিত করা থাকতো। এবারে এটা তো গেল উচ্চ বর্ণের মানুষ এবং যারা একেবারে নিম্ন বর্ণের মানুষ তাদের কথা। আর যারা সাধারণ মানুষ, তারা যৌথ পরিবারে সুখে দুঃখে তারা দিন কাটাতো। এবারে এসো যে তখনকার মানুষ খাওয়া দাওয়া করতো কি, কি তারা খেত। চর্যার পদগুলো থেকে আমরা পাচ্ছি যে সেকালের মানুষের প্রধান খাদ্য ছিল ভাত। এছাড়াও দুধ, মাছ, মাংস প্রভৃতিও খাওয়া হতো। আর সবসময় সমাজে যেরকম থাকে, তখনকার দিনে সমাজেও চোর ডাকাতের উপদ্রব ছিল, কিন্তু তারই পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থানা, পুলিশ, কাছারি এগুলো সমস্তও ছিল। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একাধিক চর্চায় নৌকার প্রসঙ্গ রয়েছে, যার থেকে এবং সেই চর্যাগুলো যখন আমরা পড়ছি তখন আমরা জানতে পাচ্ছি যে তখনকার দিনে নৌবাণিজ্যের প্রসার ছিল। অর্থাৎ নৌকা যে শুধুমাত্র যাত্রী পারাপার করতো এমনটা নয়, বরং সোনা, রূপা প্রভৃতি নিয়ে নদীপথে যাতায়াতও করতো। কেমন? এবারে দেখা যাচ্ছে যে সেই সময়ে কি ধরনের বাসনপত্র ব্যবহৃত হতো। সেই সময়ে ব্যবহৃত বাসনপত্র হিসেবে আমরা যেগুলো পাচ্ছি সেগুলোর মধ্যে হাঁড়ি, পিটা, পিটা অর্থাৎ দুধ দোয়ার যে পাত্র তাকে বলা হয় পিটা, হাঁড়ি, পিটা প্রভৃতি পাচ্ছি। বাদ্যযন্ত্র হিসেবে
বাদ্যযন্ত্র হিসেবে মাদল, ডমরু, বীণা, বাঁশি প্রভৃতির উল্লেখ চর্যাপদে পাওয়া যাচ্ছে। কেমন? তাহলে এইটা হচ্ছে সামগ্রিকভাবে চর্যাপদে প্রাপ্ত যে সমাজ জীবনের পরিচয়। এবার আমরা দেখব চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ এই বইটা ইতিহাসে ঠিক কী ভূমিকা গ্রহণ করছে, অর্থাৎ চর্যাপদ আমরা কেন পড়ব, চর্যাপদের সঙ্গে আধুনিক বাংলার যোগসূত্রটা কোথায় সেটা এখান থেকে আমরা পাচ্ছি। কি বলা হচ্ছে? চর্যাপদ যেহেতু বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, তাই বাংলা ভাষার আদি রূপ জানতে, অর্থাৎ বাংলা ভাষাটা আদিতে কেমন ছিল সেইটা জানতে চর্যাপদের গুরুত্ব উল্লেখযোগ্য। অনেক বাংলা শব্দ আছে যেগুলো কিভাবে বিবর্তিত হয়েছে সেটাও কিন্তু আমরা চর্যাপদ থেকে পাচ্ছি। একটা খুব সহজ উদাহরণ দেব, যেটা আমি পরে দিয়েওছি। একটা প্রবাদ আমরা চর্যাপদে পাচ্ছি, বড়শুনো গোহালি কিস দুঃঠ বলন্দে। ভীষণ খটোমটো লাগতে পারে, কিন্তু সেটাই যদি আমি এখনকার বাংলায় বলি যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তখন তোমরা সবাই বলবে যে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা শুনেছি। তাহলে এই যে দুষ্টু কথাটার যে আদি রূপ ছিল দুঃঠ, কিভাবে সেটা বিবর্তিত হয়ে দুষ্টু হলো, এইগুলো আমরা চর্যাপদ থেকে পাচ্ছি। তাহলে অপনা মানে হচ্ছে নিজের, অপনা মাংসে হরিণা বৈরী, নিজের মাংসের জন্য হরিণ তার নিজেরই শত্রু, এই কথাটা পেয়ে গেলাম। দুঃঠ মানে যে দুষ্টু, সেই কথাটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে অনেক বাংলা শব্দের বিবর্তন কিভাবে হয়েছে সেটা আমরা কিন্তু চর্যাপদ থেকে দেখে নিতে পারছি। এখানে আমি একটু অ্যাড করে দিলাম বিবর্তনের কথাটা। এবারে দেখো, চর্যাপদ বেসিক্যালি কিন্তু এগুলো গান হিসেবে গাওয়া হতো। কেমন? গান হিসেবে গাওয়া হতো। সেই জন্যই বলা হচ্ছে যে চর্যাপদের প্রায় সবকটি গানই মাত্রাবৃত্ত ছন্দে। এটা একটু খেয়াল করবে, কারণ খুব এমসিকিউ আসবেও, ভীষণভাবে সম্ভাবনা রয়েছে। মাত্রাবৃত্ত ছন্দে, আবার কেউ কেউ বলছেন পাদাকুলক ছন্দে রচিত। তাহলে দুটো টার্ম আমরা পেয়ে গেলাম যে চর্যাপদগুলো কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে। আবার অন্য আরেকটা মত বলছে পাদাকুলক ছন্দে রচিত। আর পণ্ডিতরা বলছেন যে এই পাদাকুলক ছন্দ থেকেই পরবর্তীকালে হিন্দির চৌপাই বলো বা বাংলার পয়ার বলো, সেই ছন্দগুলোর সৃষ্টি হয়েছে। এবারে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে যে বাংলা কবিতায় যে অন্তমিলের ব্যবহার আমরা দেখে থাকি, সেই অন্তমিলের ব্যবহার কিন্তু আমরা চর্যাপদেও পেয়েছি। তাহলে এগুলোই হচ্ছে সেই ঐতিহাসিক যোগসূত্র, যে চর্যাপদের সঙ্গে এখনকার বাংলার যোগাযোগটা ঠিক কোথায়, এইগুলো থেকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে এখনকার বাংলার যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোই একটু অন্য চেহারায় চর্যাপদে ব্যবহৃত হতো। এখনকার বাংলা কবিতায় যে অন্তমিল আমরা পাচ্ছি সেগুলো চর্যাপদে রয়েছে। এখনকার বাংলায় যে ছন্দগুলো বা হিন্দিতে যে ছন্দের ব্যবহার রয়েছে, সেই ছন্দের যে পূর্বসূরিতা সেটা কিন্তু চর্যাপদে বর্তমান। এবারে নেক্সট পয়েন্টে, যেটা আমি একটু আগেই বলছিলাম, চর্যাপদে আমরা প্রবাদের ব্যবহার দেখে থাকি, যা বিবর্তনের ধারাকে অনুসরণ করে আধুনিক বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। বড়শুনো গোহালি কিসো দুঃঠ বলন্দে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাহলে এই যে চর্যাপদের সঙ্গে এখনকার বাংলার যে যোগসূত্রটা, সেটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যে প্রবাদগুলো আমরা এখনকার দিনে ব্যবহার করছি সেই প্রবাদগুলোই কিন্তু চর্যাপদকারেরাও ব্যবহার করে গেছেন। কেমন? এবারে কি
আমাদের পরের যে পয়েন্টটা আসছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, পরের পয়েন্টটায় দেখছি যে দ্ব্যর্থবোধক চর্যা। দ্ব্যর্থবোধক মানে যার দুটো মানে আছে, কারণ আমি বরাবরই যেটা বলে আসছি যে চর্যাপদে কিন্তু দুটো মানে আছে। কারণ একটা হচ্ছে বাইরের অর্থ, সেটা সমাজ জীবন সংক্রান্ত, লৌকিক জীবন সংক্রান্ত, কিন্তু সেই খোলসটা পুরো ছাড়ালে তুমি ভেতরে আর একটা মানে পাবে, যেটা বৌদ্ধ সহজিয়া সাধনা সংক্রান্ত। সেজন্যই বলা হচ্ছে দ্ব্যর্থবোধক, দুটো অর্থ আছে এমন। তাহলে দ্ব্যর্থবোধক চর্যার রূপক অর্থটা যখন আমি বিশ্লেষণ করছি, তখন সাধনার গূঢ় তত্ত্ব প্রকাশ পাচ্ছে। সেই জন্যেই আজকে থেকে 1000 বছর বা 1200 বছর আগেকার সাধনাটা কেমন ছিল, ধর্মীয় জীবন কেমন ছিল মানুষের, সেইটা জানতেও কিন্তু চর্যাপদ একটা বিরাট ভূমিকা গ্রহণ করছে। কেমন? এইটা তাহলে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব হয়ে গেল। এবারে দেখো, চর্যাপদের সমাজ জীবন পেয়ে গেলাম, চর্যাপদের ঐতিহাসিক মূল্য বা তার ইতিহাসের দিক থেকে গুরুত্ব আছে সেটাও পেয়ে গেলাম। কিন্তু সব কিছু হয়ে যাবার পরেও আফটার অল এটা কিন্তু একটা সাহিত্য হিসেবে গুরুত্ব পাচ্ছে, সাহিত্য হিসেবে মর্যাদা পাচ্ছে। তাহলে সেইটা কিভাবে হচ্ছে? কারণ যারা চর্যার পদকারেরা তারা তো একটা সাধন তত্ত্বকে প্রকাশ করবেন বলেই চর্যাপদ লিখেছিলেন। তাহলে কিভাবে চর্যাপদ সাহিত্য হয়ে উঠছে আমরা সেটাই এবার একটু দেখে নেব। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে, মতান্তরে পাদাকুলক ছন্দে রচিত। তাহলে এই যে ছন্দ, উপমা, রূপক, অলঙ্কার, অন্তমিল, রাগরাগিণী, এগুলোই তো কোনো একটা সাহিত্যকে সাহিত্য করে তোলে। আর চর্যাপদে সেইগুলো পরিপূর্ণরূপে বর্তমান। চর্যাপদগুলি অন্তমিলযুক্ত, প্রতিটি চর্যাতেই রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়, কারণ আমি একটু আগেই বলেছি চর্যাপদগুলো গান হিসেবে গাওয়া হতো। যেমন কোন কোন রাগ রাগিনীর উল্লেখ পাচ্ছি? মল্লার, বঙ্গালী, সেই সমস্ত রাগ রাগিনীর উল্লেখ পাচ্ছি। এবারে দেখো, এই যে বলছিলাম একটু আগেই না যে উপমা, রূপক, অলঙ্কার, অর্থাৎ এই যে চিত্ররূপময়তা, ভাষা দিয়ে যে ছবি আঁকা, অর্থাৎ ইমেজারির ব্যবহার, সেটাও কিন্তু চর্যাপদে আমরা পাচ্ছি। লৌকিক জগতের নিখুঁত চিত্রময় বর্ণনা। ऊंचा ऊंचा पावत तही बसई सबरी बाली, मोरंगी पिच्छ परही न सबरी गीबत गुंजरी माली। অর্থাৎ উঁচু উঁচু পর্বত, সেখানে শবরী বালিকা বাস করে। শবরী বালিকা, তার পরনে ময়ূরপুচ্ছ আর গলায় সে পড়েছে গুঞ্জা ফুলের মালা। অর্থাৎ এই যে একটা অপূর্ব সৌন্দর্যময় ছবি আঁকা হয়ে গেল, এই যে অপূর্ব রূপময় জগতের চিত্র আঁকা হয়ে গেল, সেটা কিন্তু আধুনিক পাঠক মনকেও আলোড়িত করতে বাধ্য। এছাড়াও আমরা আর কি কি ইমেজারি পাচ্ছি? এছাড়াও আমরা পাচ্ছি শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা, অরণ্যের অন্ধকারে হরিণ শিকার, নদীতে নৌকা চালনা, এই রকম যে টুকরো 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 যে ছবিগুলো পাচ্ছি, সেই ছবিগুলো দিয়ে চর্যাপদ পুরো আস্ত একটা সাহিত্য হয়ে উঠছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের চর্যাপদের সাহিত্য মূল্য বিচার। কোন কোন দিক থেকে এটাকে আমরা সাহিত্য পদজ্ঞাপক বলতে পারি। এবারে আমি দেখো একটা স্টার সার্কেল দিয়েছি, কারণ যেটা আমি একটু আগেই, যারা ক্লাসটা খুব ভালো করে ফলো করেছো, একটু আগে আমি যেটা মুখে বলছিলাম সেটাই আমি এখানে লিখে দিয়েছি। কি সেটা?
সেটা হচ্ছে এই যে মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকেই মৈথিলি, হিন্দি, ওড়িয়া, বাংলা প্রভৃতি ভাষার জন্ম হয়েছে। তাই চর্যাপদের ওপর ওড়িয়া, হিন্দি, মৈথিলি ভাষাভাষীরাও নিজেদের অধিকার দাবি করেছেন। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL গ্রন্থে সুস্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়েছেন চর্যাপদ বাংলা ভাষারই পূর্বসূরি। তাহলে কারা কারা অধিকার দাবি করেছে? ওড়িয়া ভাষীরা, হিন্দি ভাষীরা, মৈথিলি ভাষীরা, তারা সবাই চর্যাপদের ওপর তাদের অধিকার দাবি করেছে। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় একদম নিখুঁতভাবে, সুস্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদ হলো বাংলা ভাষারই পূর্বসূরি, অর্থাৎ আর কোনো ভাষার অধিকার এতে বর্তাতেই পারে না। কেমন? ঠিক আছে সবার? তাহলে আজকের ক্লাস আমার এখানেই শেষ হলো। ক্লাসটা সবাই খুব মন দিয়ে শুনবে এবং বারবার করে পড়বে, কারণ এই ক্লাসে দেখবে এর সঙ্গেই আমার এই আন্ডারলাইন করা পিডিএফটা সেটা দেওয়া রয়েছে, তোমরা নোটস হিসেবে পেয়ে যাবে। আলাদা করে তোমাদের আর নোটস তৈরি করতে হবে না, এই জিনিসটাই তোমরা নোটস হিসেবে পেয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওর যে লিঙ্ক সেটাও এখানে দেওয়া থাকবে, কারণ পরবর্তী ভিডিওটা এই আজকের ক্লাসের ওপর ভিত্তি করেই সম্ভাব্য সাজেশন ধর্মী যে MCQ, সেই MCQ নিয়ে পুরো আলোচনা করা হবে, যে কি কি ধরনের, কোন কোন টাইপের MCQ আসতে পারে এবারকার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায়। কেমন? তাহলে ক্লাসটা মন দিয়ে ফলো করে রেখো, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবার কথা বলেই দিলাম। আজকে তাহলে আমি এখানেই রাখছি। কেমন? থ্যাংক ইউ এভরিবডি।